এই দীপক, এবার কি হবে বলতো? আমার বিয়ে হয়ে গেছে প্রায় 10 বছর, এখনো পর্যন্ত আমি কখনো দেখিনি যে আমাদের বাঁধ ভেঙে গ্রামেতে জল ঢুকছে। এই প্রথমবারই আমাদের সাথে এরকম হলো রে। হ্যাঁ রে শুভেন্দু, তুই ঠিকই বলেছিস। আমিও তো বিয়ে করেছি, 10 বছর হয়ে গেল। এখনো পর্যন্ত আমিও বাঁধ ভেঙে গ্রামে জল ঢুকতে দেখিনি, কিন্তু এবছর এইভাবে যে জল ঢুকছে আমাদের গ্রামের লোকেদের কত ক্ষয়ক্ষতি হচ্ছে বলতো। ক্ষয়ক্ষতি হচ্ছে মানে? আমি এবারে বাদাম চাষ করেছিলাম, এবারে আমার জমিতে ভালো ফলন হয়েছিল। দেখ ওপরওয়ালার কি ইচ্ছা, এবারে ভালো ফলন হয়েছে বলে গ্রামেতে বাঁধ ভেঙে জল ঢুকে গেল। এবার তুই বল আমি কি করব? আমি কিচ্ছু বুঝতে পারছি না। বাঁধ ভেঙে গ্রামে জল ঢুকেছে, আমার তাতে কোনো চিন্তা নেই। কেন রে, তোর কোনো চিন্তা নেই কেন? তুই এভাবে হাসিস কেন? হ্যাঁ, আমি তো জানি যে আমাদের গ্রামে কোনো না কোনো সময় বাঁধ ভাঙবে, তাই তো আমি আগে থেকেই আমার জমির চারপাশে পাঁচিল দিয়ে ঘিরে রেখেছি, যাতে বাঁধ ভেঙে গেলেও আমার কোনো অসুবিধে না হয়। আমার যাতে ফসলগুলো নষ্ট না হয় সেই জন্যই আমি পাঁচিল দিয়ে ঘিরে রেখেছিলাম। তোর নয় কিছু ক্ষয়ক্ষতি হয়নি, কিন্তু তুই একবার আমাদের কথাটা ভাব ভাই, আমাদের কত কষ্ট হচ্ছে বলতো। দিন রাত এক করে আমরা চাষ করেছিলাম, কিন্তু সেটা এক মুহূর্তের মধ্যেই সমস্ত কিছু নষ্ট হয়ে গেল। কি আবার করব বল শুভেন্দু, সবই ওপরওয়ালার ইচ্ছা। তুই বরং এক কাজ কর, মোড়ল মশাইয়ের কাছে যা, গিয়ে মোড়ল মশাইয়ের কাছ থেকে কিছু সাহায্য নিয়ে আয়। আশা করছি উনি তোকে সাহায্য করবেন। হ্যাঁ রে দীপক, তুই ঠিকই বলেছিস, আমি বরং একবার মোড়ল মশাইয়ের কাছে গিয়েই সাহায্য চাইবো। মোড়ল মশাই, মোড়ল মশাই, আপনি বাড়িতে আছেন? আপনার সাথে একটু দরকার ছিল। আরে শুভেন্দু যে, আয় আয় ঘরে উঠে আয়। তা কি বল, কি হয়েছে? কি আমার বাড়িতে কি করতে এলি? কিছু অসুবিধা হয়েছে নাকি? অসুবিধে হয়েছে মানে? মোড়ল মশাই, আমি খুব বড় সমস্যায় পড়ে গেছি। আমার এবারে জমিতে ভালো ফলন ধরেছিল, ভেবেছিলাম সেবারে সেগুলোকে বিক্রি করে ভালো আয় হবে, কিন্তু তার আগেই দেখুন বাঁধ ভেঙে আমাদের গ্রামে জল ঢুকলো এবং আমার সমস্ত ফসল নষ্ট করে দিল। এবার আপনি বলুন আমি কি খাবো, কি পরবো, কিচ্ছু বুঝতে পারছি না। দয়া করে আপনি যদি কিছু সাহায্য করেন তাহলে খুব ভালো হতো। আমি বুঝতে পারছি এখন তোর মনের কি অবস্থা। এটা শুধু তোর বলে নয়, যার যার জমিতে ক্ষতি হয়েছে প্রত্যেক জনই আমার কাছে এসেছিল, কিন্তু আমি কাউকেই সাহায্য করিনি। তুই বল, আমি যদি প্রত্যেককে সাহায্য করি তাহলে আমার কাছে কি আর টাকা থাকবে? আমি কত টাকাই বা দেব? যাদের বাড়ি নেই তাদের জন্য একটা আশ্রয়ের ব্যবস্থা করেছি, দুবেলা খাওয়ার ব্যবস্থা করেছি। এবার তুই বল এখানে আমি বা কি করব? তাও যদি আপনি আমাকে কিছু সাহায্য করতেন তাহলে ভালো হতো। না রে শুভেন্দু, আমি তোকে কিছু সাহায্য করতে পারবো না। তবে তোকে আমি একটা কথা বলছি, শোন। তোর কাছে এখন যা জমানো টাকা আছে তাই দিয়েই এখন খাওয়া দাওয়া কর। কদিন পর যখন আবার আমাদের গ্রাম থেকে জলস্তর নেমে যাবে তখন আমি একটা ব্যবস্থা করব। ঠিক আছে মোড়ল মশাই, তাহলে আমি এখন আসছি। আরে শুভেন্দু, তুই যা, বাড়ির দিকে যা। গিন্নি গো, ও গিন্নি, এবার যে আমাদের কি হবে আমি কিছু বুঝতে পারছি না গো গিন্নি। মোড়ল মশাইয়ের কাছে গিয়েছিলাম, মোড়ল মশাইও আমাদের সাহায্য করলো না, বলল যা জমানো টাকা আছে তাই দিয়েই এখন সংসার চালাতি, কিন্তু কিন্তু সেগুলো যদি এখন খরচ করে ফেলি তাহলে তাহলে ভবিষ্যতে আমাদের কি হবে? তাহলে দেখো, তোমার বন্ধু দীপক তো তার জমি চারপাশে পাঁচিল দিয়ে উঁচু করে এমন একটা উঠান মতো করে রেখেছিল। তাহলে তো তোমার বন্ধুর তো আশা করছি কোনো ক্ষতি হয়নি ফসলের। না গো গিন্নি, আমার বন্ধু দীপকের কোনো ফসলের ক্ষতি হয়নি, কিন্তু আমার ওর উপর একটা রাগ হচ্ছে, কারণ গ্রামের প্রত্যেকটা লোকের ক্ষয়ক্ষতি হলো শুধুমাত্র ওকে ছেড়ে। তাহলে তুমি একটা বুদ্ধি করো যাতে ওরও প্রত্যেকটা লোকের মতো ক্ষয়ক্ষতি হয়। হ্যাঁ গিন্নি, তুমি ঠিকই বলেছ, আমাকে কিছু একটা করে ওর ক্ষয়ক্ষতি করতেই হবে, না হলে আমি শান্তি পাবো না। কিন্তু কি বা করবো কিছু তো ভেবে পাচ্ছি না। আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। কি বুদ্ধি গো গিন্নি, আমাকে তাড়াতাড়ি বলো।
তুমি বরং আজ রাতে একটা হাতুড়ি নিয়ে তোমার বন্ধু দীপকের জমির কাছে যাও, আর গিয়ে ওই পাঁচিলটা হাতুড়ি দিয়ে একটুখানি ভেঙে দাও। তাহলে সেই ভাঙা অংশটার মধ্য দিয়ে জল ঢুকবে তার জমিতে, আর তারও ক্ষয়ক্ষতি হবে। বাহ গিন্নি, বুদ্ধিটা তো মন্দ নয়, বুদ্ধিটা কিন্তু ভালো বলেছো। এবারও বুঝতে পারবে সব সময় নিজেকে বড় মনে করা ভালো নয়। ঠিক আছে, তাহলে তুমি এখন তাড়াতাড়ি খেয়ে নাও, খেয়ে একটু বিশ্রাম করে নাও। তারপরে মধ্যরাতে আবার তোমার অনেক কাজ আছে। আমার আর খিদে নাই গিন্নি, তুমি খেয়ে নাও। দেখেছো তো গ্রামেতে এবার কেমন বাঁধ ভেঙে জল ঢুকেছে। হ্যাঁ গো গিন্নি, তার জন্য তো আমাদের গ্রামে অনেক লোকেরই অনেক ক্ষতি হয়েছে। তা তোমার বন্ধু শুভেন্দুর জমির কি অবস্থা? ওর জমিও কি জলের তলায় চলে গেছে? তার জলের তলায় যাবে না। আরে এবারে আমার বন্ধু শুভেন্দুর অনেক বাদাম চাষ করেছিল এবং ভালো ফলনও হয়েছিল। জানি না ওপরওয়ালার কি ইচ্ছে, সব ফসল নষ্ট করে দিল তার। সে তো আমার সামনে দুঃখ প্রকাশ করছিল, কিন্তু আমি বা কি করব। অবশেষে তাকে বললাম, তুই মোড়ল মশাইয়ের কাছে যা, গিয়ে কিছু সাহায্য চেয়ে নিয়ে আয়। আশা করি উনি কিছু সাহায্য করবেন। তার সাহায্য করেছে কিনা সেটা তুমি জানো? না না, সেরকম তো কিছু জানি না। আমি তো ওকে বলেই বাড়িতে চলে এসেছি। আমি ওকে গত 2 বছর ধরে বলেছিলাম যে আমার মতো একটা জমির চারপাশে পাঁচিল দিয়ে ঘিরে উঠানের মতো করে দে, যখন তখন দুর্ঘটনা ঘটতে পারে। কিন্তু ও আমার কথা শুনলো না, বলল আমাদের গ্রামে এখনো পর্যন্ত কোনো দিনও বাঁধ ভাঙেনি, তো এবারেও ভাঙবে না। ভালো, আমার কথা শোনেনি। এখনো কি করবে, বুঝুক ঠেলা, যা হয়েছে এবার বুঝে নেবে। তুমি যা বলছো, তবে আমি তোমাকে কিন্তু বলে দিচ্ছি, তোমার বন্ধুর যদি তোমার কাছ থেকে সাহায্য চাইতে আসে, তুমি তোমার বন্ধুকে একটুও সাহায্য করবে না। তোমার মাথা খারাপ নাকি গিন্নি? ওকে আবার টাকা দিয়ে কেউ সাহায্য করে? ওকে আমি হারগিজ টাকা দিয়ে সাহায্য করব না। কবে আবার ফেরত দেবে সেটারও ঠিক নেই। ঠিক আছে, তুমি এবার শুয়ে পড়ো, অনেক রাত হলো তো। হ্যাঁ গো গিন্নি, এবার শুয়ে পড়তে হবে, অনেক রাত হয়েছে। বড্ড ক্লান্ত লাগছে, আমি এবার শুয়ে পড়ছি। আর তুমিও শুয়ে পড়ো। নাও, এবার তাড়াতাড়ি করে ভেঙে দাও, আমরা তো চলে এসেছি। এখন যদি কেউ আমাদের দেখে ফেলে তাহলে আমাদেরকে ফাঁসিয়ে দেবে। তাড়াতাড়ি ভেঙে বাড়ি চলো, আমার যে আর ধৈর্য হচ্ছে না। গিন্নি, তুমি ঠিকই বলেছ, তাড়াতাড়ি ভেঙে আমরা বাড়ির দিকে চলে যাই। তবে যা করবে সাবধানে করবে, আস্তে আস্তে ভাঙবে, বেশি আওয়াজ করবে না, তাহলে সবাই শুনতে পেয়ে যাবে। ঠিক আছে গিন্নি, তুমি একটু পেছনে দাঁড়াও, আমি ভাঙছি। নাও ভাঙো ভাঙো। চলো চলো গিন্নি, আমাদের কাজ হয়ে গেছে। আর এই ভাঙা অংশটা দিয়ে তো প্রচুর পরিমাণ জল ঢুকছে। চলো চলো কেটে পড়ি আমরা, কেউ দেখে ফেললে অসুবিধা হয়ে যাবে। এবার এই দীপক বুঝতে পারবে যে সব সময় নিজেকে বড় মনে করা ভালো না। হ্যাঁ হ্যাঁ, চলো আমরা চলে যাই। চলো গো, এবার দেখি আমাদের ফসলগুলো কেমন আছে। কেমন আবার থাকবে? আরে ভালোই থাকবে। পাঁচিল দিয়ে যে রেখেছি, কোনো ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনাই নেই। এ কি গো, এ কি দেখছি আমি? এখানে যে একটা বড় গর্ত, আর এই গর্তটার মধ্য দিয়ে যে প্রচুর পরিমাণে জল আমাদের ওই পাঁচিল ঘেরা জমিটার মধ্যে ঢুকে যাচ্ছে। সে কি হতেই পারে না। এ বাবা! না গো, আমি সত্যি বলছি, তুমি এসে দেখো কত পরিমাণে জল এই গর্তটার মধ্য দিয়ে আমাদের জমির ভেতরে প্রবেশ করেছে। হায় হায় হায়, আমাদের কি হলো হে উপরওয়ালা? তুমি আমাদের এরকম ভাবে কেন কষ্ট দিচ্ছ? আমি কত কষ্ট করে লোকের কাছ থেকে টাকা ধার করে এই পাঁচিলটা দিয়েছিলাম, যাতে আমাদের বন্যার দিনে কোনো অসুবিধে না হয়, কিন্তু এইভাবে যে ভেঙে যাবে আমি কখনো বুঝতে পারিনি। তবে এটা আমার যতদূর সম্ভব, এটা নিশ্চয়ই কেউ ইচ্ছাকৃতভাবে ভেঙেছে, কারণ এইভাবে তো বন্যার জলে ভাঙবে না। যদি বন্যার জলে ভাঙতো তাহলে সমস্ত পাঁচিলটাই ভেঙে পড়তো। এটা কিন্তু শুধু একটা জায়গায় ভেঙেছে, আর দেখো গোল হয়ে ভেঙেছে, এতে নিশ্চয়ই কারোর হাত আছে। হ্যাঁ গো গিন্নি, তুমি ঠিকই বলেছ, এটাতে নিশ্চয়ই কারোর হাত আছে। তবে এটা যেই করে থাকুক না কেন, আমি তাকে ছাড়বো না।
তুমি বরং মোড়ল মশাইয়ের কাছে যাও, গিয়ে তুমি নালিশ করে এসো যে কেউ ইচ্ছাকৃত তোমার এই পাঁচিলটা ভেঙে দিয়েছে। সে তো আমি নিশ্চয়ই যাব, কারণ এত বড় ক্ষতি আমার যে করেছে এর প্রায়শ্চিত্ত তো তাকে করতেই হবে। গিন্নি, তুমি বাড়ির দিকে চলে যাও, আমি এখন মোড়ল মশাইয়ের কাছে যাচ্ছি নালিশ করতে। না গো, আমিও যাব তোমার সঙ্গে মোড়ল মশাইয়ের কাছে। ঠিক আছে গিন্নি, তাহলে চলো আমরা দুজনে মিলেই মোড়ল মশাইয়ের কাছে যাই। মোড়ল মশাই, মোড়ল মশাই, আপনি বাড়িতে আছেন? আপনার সাথে একটু দরকারি কথা ছিল। আরে বল বল, কি হয়েছে? এই অসময়ে আমার বাড়িতে তুই আর তোর গিন্নি কি করতে ছুটে এলি? তার আগে বলুন, আপনাকে এত কেন চিন্তিত লাগছে? কি আর করব বল, এত বছর ধরে আমাদের গ্রামেতে একবারও বাঁধ ভাঙেনি, কিন্তু এবছর কেন ভাঙলো আমি কিছুই বুঝতে পারছি না। এই বাঁধ ভাঙবার জন্য আমাদের গ্রামের কত লোকের ঘর বাড়ি ভেঙে গেছে, কারো ফসলের ক্ষতি হয়েছে এবং অনেকজনের তো ঘর বাড়ি, কি আর বলবো, তাদেরকে আশ্রয়, দুবেলা খাবার ব্যবস্থা করেছি। আবার এর পেছনে অনেক টাকা খরচ হয়ে গেছে, সেই জন্য একটু চিন্তায় আছি। তা তুই বল তো, তুই কেন আমার কাছে এসেছিস? মোড়ল মশাই, জানেন আমি আমার জমির চারপাশে পাঁচিল দিয়ে ঘিরে রেখে একটা কি বলবো, উঠানের মতো করে রেখেছিলাম, যাতে বন্যা হলেও আমাদের ফসলের কোনো ক্ষতি না হয়। আর জানেন কি হয়েছে? আজকে সকালে আমি আর আমার গিন্নি যখন জমির কাছে যাই, সেখানে গিয়ে দেখি বড় গর্ত হয়ে আছে সেই পাঁচিলটার মধ্যে, এবং পাঁচিলটার মধ্য দিয়ে প্রচুর পরিমাণে জল ঢুকছে জমিতে। তাতে কি হয়েছে? জলের চাপে হয়তো পাঁচিলটা ভেঙে গেছে। না না মোড়ল মশাই, এটা যদি জলের চাপে ভাঙতো তাহলে আমার পুরো পাঁচিলটাই ভেঙে পড়ে যেত। আর এটা শুধু একটা দিক ভেঙেছে এবং সেটা গোল হয়ে ভেঙেছে। আমার দৃঢ় বিশ্বাস এটা কেউ নিশ্চয়ই ইচ্ছাকৃত করে ভেঙেছে, তাই তো আপনার কাছে নালিশ করতে এলাম। হ্যাঁ মোড়ল মশাই, এটা কেউ ইচ্ছাকৃত করেই ভেঙেছে। ঠিক আছে, তুই যখন নালিশ করেছিস আমি এই ব্যাপারটা ভেবে দেখব। এখন তো আমার সহকারী নেই, সে কিছু কাজের জন্য পাশের গ্রামে গেছে। সে আসুক, আমি তাকে সমস্ত ঘটনা খুলে বলবো, তারপর এই বিষয় নিয়ে তদন্ত করব। ঠিক আছে মোড়ল মশাই, আপনি যত তাড়াতাড়ি সম্ভব এই দোষীকে খুঁজে আনবার ব্যবস্থা করুন মোড়ল মশাই, নাহলে আমরা যে ভেসে যাব। হ্যাঁ, এখন আসছি মোড়ল মশাই। যাই যাই, তাড়াতাড়ি বাড়ির দিকে যাই, বড্ড খিদে পেয়ে গেছে। গিন্নির হাতে কিছু একটা খেতে হবে, খিদে জ্বালায় পেটে ছুঁচে এবার ডন দিচ্ছে। কি হলো? শুভেন্দু দত্তের গিন্নি ঘরে বসে ফিসফিস করে কি কথা বলছে, শুনতে হচ্ছে তা? হ্যাঁ, এবারে বুঝতে পারবে দীপক, কত ধানে কত চাল। সব সময় নিজেকে বড় মনে করা ভালো নয়। ও যে পাঁচিলটা দিয়েছিল ওটা তো ভেঙে দিয়েছি, তার উপর আবার জমির মধ্যে সমস্ত জল ঢুকছে, ওর তো এবার প্রচুর ক্ষতি হয়েছে। হ্যাঁ গো, তুমি ঠিকই বলেছ। এবার তো তোমার বন্ধু দীপকেরও প্রত্যেকের মতো ক্ষয়ক্ষতি হবে। হ্যাঁ গো গিন্নি, সে তো হবেই। তা গিন্নি, খিদে পেয়েছে, আমাকে কিছু একটা খেতে দাও না গো। এই তো গো, আর একটুখানি দাঁড়াও, রান্না তো প্রায় শেষের পথেই। রান্না হয়ে গেলেই আমি তোমাকে খেতে দিচ্ছি। তার মানে এরা দুজনে মিলে দীপকের কিছু একটা ক্ষতি করেছে। আচ্ছা, আমি তো পাশের গ্রামে ছিলাম, আমি কিছুই জানি না। আমি বরং মোড়ল মশাইয়ের কাছে গিয়ে সমস্ত ঘটনা খুলে বলি যে শুভেন্দু আর তার গিন্নি মিলে দীপকের ক্ষতি করেছে, আর মোড়ল মশাইকে বলে এদের শাস্তির ব্যবস্থা করতে হবে। যাই, বাড়ির দিকে যাই। কই গো, এবার তো ঘুম থেকে ওঠো, বিকেল গড়িয়ে যে সন্ধ্যা হতে চললো। ঘুম থেকে উঠবে না যে বলছো, কি হয়েছে? গিন্নি, গিন্নি, আমি বিছানা ছেড়ে উঠতে পারছি না কেন গো? ও গিন্নি, আমার মাথায় প্রচন্ড লাগছে গো। ও গো, আমার মাথায় একটু টিপে দাও না। ও গিন্নি। কেন গো, তোমার আবার কি হলো? তোমার মাথায় লাগছে কেন? কি জানি গিন্নি, কেন লাগছে কিচ্ছু বুঝতে পারছি না। এ কি, তোমার কপালটা এত গরম কেন? তোমার তো মনে হচ্ছে জ্বর এসেছে। জ্বরে গোটা হাত পা একেবারে পুড়ে যাচ্ছে। হয়তো আগের দিন রাতে এক কোমর জলে ওদের পাঁচিলটা ভাঙতে গেছিলাম, সে সময় হয়তো আমার জ্বর চলে এসেছে। তুমি অত চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। চিন্তা করব না মানে? একে তো বন্যার দিন, তার উপর আবার তোমার জ্বর এসেছে। একবার ডাক্তারের কাছ থেকে ঘুরে আসতে হবে। গিন্নি, তুমি এত উত্তেজিত হয়েও না, আমার কিচ্ছু হবে না। কিছু হোক আর নাই হোক, তুমি একবার আমার সাথে সন্ধ্যাবেলায় ডাক্তারের কাছে যাবে, ব্যাস।
ঠিক আছে গিন্নি, তাই হবে। তুমি বলছো যখন, আমি ডাক্তারের কাছে যাব। যাক গিন্নি, তাহলে নালিশ করে দিয়েছি। এবার মোড়ল মশাইয়ের কাজ শুরু হলে কে যে এরকম কাজটা করেছে আমাদের সাথে সেটা বোঝা যাবে। আরে দাঁড়াও দাঁড়াও, তুমি কি কিছু শুনতে পাচ্ছ? কি শুনবার কথা বলছো তুমি? আমি তো কিছু বুঝতে পারছি না। আমার যেন মনে হচ্ছে আমাদের ওই পাঁচিল ঘেরা জমির উঠোনের মধ্যে কিছু একটা লাফালাফি করছে, তারই শব্দ যেন শোনা যাচ্ছে। তুমি ভালো করে শোনো, তুমিও শুনতে পাবে। আরে তাই তো গিন্নি, কি একটা লাফালাফি করছে, চলো তো গিয়ে দেখে আসি। আরে ওই দেখো, আমাদের ওই ফাটা অংশটা দিয়ে যে জল ঢুকেছিল, সেই জলটার মধ্যে দিয়ে অনেকগুলো রুই কাতলা মাছ আমাদের এই পাঁচিলটার মধ্যে ঢুকে গেছে। আরে তাই তো গো গিন্নি, আমাদের এই পাঁচিলটা ভেঙে দিয়েছে। সে তো আমাদের অনেক লাভবান করে দিয়ে গেছে। আমরা এই ফসল বিক্রি করে এত টাকা পেতাম না, কিন্তু এখানে তো অনেক মাছ আছে, সেগুলোকে যদি আমরা বিক্রি করি তাহলে তো আমরা দ্বিগুণ টাকা পাবো। তাহলে দেখো, উপরওয়ালা ঠিকই আছেন। উপরওয়ালা যখন দেন একেবারে কপাল খুলে দেন, যেমন আমাদের এখন দিয়েছেন। সত্যি গিন্নি, আমি কখনো ভাবিনি যে আমাদের এই পাঁচিল ঘেরা উঠানটার মধ্যে এরকম ভাবে রুই কাতলা মাছগুলো চলে আসবে। হ্যাঁ গো, আমিও কল্পনা করতে পারিনি যে এইভাবে মাছগুলো আমাদের এই উঠানের মধ্যে চলে আসবে। তাহলে লোকে যে প্রবাদটা বলে ঠিকই বলে, যে যা হয় ভালোর জন্যই হয়। গিন্নি গিন্নি, চলো তাহলে এখন আমরা বাড়ির দিকে যাই। ডাক্তারবাবু, ও ডাক্তারবাবু, আমার স্বামীর প্রচন্ড শরীর খারাপ। দেখুন না আমার স্বামীর কি হয়েছে। কই দেখি কি হয়েছে। তোমার স্বামী তো ডেঙ্গু হয়েছে। হয়তো তোমার স্বামী জলে নেমে কিছু করছিল, আর সেখানে হয়তো কোনো মশা তাকে কামড় দিয়ে চলে গেছে। তার থেকেই ডেঙ্গুটা হয়েছে। হে উপরালা, হে আমার কি হলো? আমি লোকের খারাপ করতে গিয়েছিলাম আর আমারই খারাপ হয়ে গেল। হে উপরালা, তুমি আমাদের এইরকম ভাবে শাস্তি দিও না। তুমি এত চিন্তা করো না, আর তোমার স্বামী একদম সুস্থ হয়ে যাবে, কিন্তু তার জন্য একটা ইঞ্জেকশন দিতে হবে। সেই ইঞ্জেকশনের প্রচুর দাম। তোমরা কি সেই দাম দিতে পারবে? তাহলে আমি সেই ইঞ্জেকশন তোমার স্বামীকে দিয়ে দেব। আর যদি সেই ইঞ্জেকশন না দেওয়া যায় তাহলে তোমার স্বামী দুদিনের মধ্যেই মারা যাবে। ডাক্তারবাবু, আমাদের কাছে তো অত টাকা নেই। আপনি আমার এই সোনার কানের দুটো রাখুন, তবু আমার স্বামীকে বাঁচিয়ে দিন, যে করেই হোক। ঠিক আছে, তোমাদের কাছে যা টাকা আছে আমাকে আপাতত দিও। আর তোমাকে সোনার জিনিসপত্র দিতে হবে না। তোমার কাছে যখন পরে টাকা হবে তখন আমাকে দিয়ে যেও, কেমন? ধন্যবাদ ডাক্তারবাবু, আপনি যদি না থাকতেন তাহলে হয়তো আমার স্বামীকে বাঁচানো যেত না। আপনাকে অসংখ্য ধন্যবাদ। মোড়ল মশাই, আপনার সাথে একটা দরকারি কথা আছে। কি হয়েছে রে? কি দরকারি কথা, তাড়াতাড়ি বল। জানেন মোড়ল মশাই, আমি তো কিছু কাজের জন্য পাশের গ্রামেতে গেছিলাম, আর গতকাল বাড়ি ফেরবার সময় এই শুভেন্দুর বাড়ির পাশ দিয়ে আসছিলাম। সেই সময় শুভেন্দু আর তার গিন্নি ঘরে বসে বসে ফিসফিস করে কথা বলছিল কি সব। আমি সেটা শুনে ফেলেছি। তারা কি বলছিল জানেন? বলছিল দীপক এবার বুঝতে পারবে যে কত ধানে কত চাল। সব সময় নিজেকে মানে বেশি উঁচু মনে করে, এইসব কথা। কি এসব কি বলছিস তুই? আর কিছু বলেছে শুনেছিস? আর বলছিল পাঁচিলটা আমি ভেঙে দিয়েছি, তারা এবার কিভাবে চাষবাস করবে দেখে নেবো, এইসব কথা। আমি বুঝতে পারলাম না, মানে শুনে চলে এলাম। ও, তাহলে এবার বুঝতে পেরেছি। এই সমস্ত কিছুর পেছনে শুভেন্দুর হাত আছে, তাই তো? দাঁড়া বেটা, ওকে দেখাচ্ছি মজা। তাই শোন শুভজিৎ, তুই শুভেন্দুর বাড়িতে গিয়ে শুভেন্দু এবং তার গিন্নিকে ডেকে নিয়ে আয়। আর একেবারে আসবার পথে দীপককেও সাথে করে নিয়ে আসিস। ওদের সাথে আমার একটা দরকারি কথা আছে। ঠিক আছে মোড়ল মশাই, আপনি যখন বলছেন তাহলে আমি ওদেরকে এক্ষুনি নিয়ে চলে আসছি আপনার কাছে। আরে হ্যাঁ, তাড়াতাড়ি যা। তাড়াতাড়ি গিয়ে শুভেন্দু আর তার গিন্নিকে আমার সামনে নিয়ে আয়। দীপক, জানিস তোর যে পাঁচিলটা ভেঙেছে সেটা কে ভেঙেছে? কে ভেঙেছে মোড়ল মশাই? আপনি কি খোঁজ পেয়েছেন? আরে খোঁজ পেয়েছি বলেই তো তোকে ডেকেছি। সেটা আর কেউ নয়, পাঁচিলটা ভেঙেছে সেটা তোর বন্ধু শুভেন্দু। কি দাদা বলছেন মশাই? আমি কেন বন্ধু দীপকের পাঁচিল ভাঙতে যাবো জমির?
মিথ্যে কথা বলবি না। আমার সহকারী তোর সমস্ত কথা শুনে নিয়েছে, আর আমি সমস্ত কথা জেনে শুনেই তারপরে তোকে বলছি। আর না হলে তোকে কি আমি এমনি এমনি আমার বাড়িতে ডাকবো? মোড়ল মশাই, অনেক বড় ভুল করে ফেলেছি, ক্ষমা করে দিন। দিবক, আমি অনেক বড় ভুল করেছি রে, আমাকে দয়া করে ক্ষমা করে দে। আমি 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 পরের বার থেকে এরকম কাজ আর কখনো করবো না। না, এই ভুলের তোর কোনো ক্ষমা হয় না। দিবকের পাঁচিলটা তৈরি করতে আর জমিতে যত টাকা ফসল ছিল তা যা ক্ষতিপূরণ হয়েছে সমস্তটাই তুই দিবি। কিন্তু এত টাকা তো আমার কাছে নেই, কি করে দেবো গিন্নি, বলো না। থাক মোড়ল মশাই, ওকে আর আমার টাকা ফেরত দিতে হবে না। ও যে পাঁচিলটা ভেঙে দিয়েছিল, সেই পাঁচিলটার মধ্য দিয়ে আমার ওই জমিতে অনেকগুলো রুই কাতলা মাছ ঢুকে গেছে। সেগুলো বিক্রি করে আমি দ্বিগুণ টাকা কামিয়ে নেব। তবে আমি শুভেন্দুকে একটা কথাই বলছি, এবারের মতো তোকে ছেড়ে দিলাম। যদি দেখি পরের বারেও তুই আমার সাথে এরকম কাজ করছিস, তাহলে কিন্তু আমি আর তোকে ছেড়ে দেব না। দেখ শুভেন্দু, এটাই হলো তোর আসল বন্ধু, যে তোর খারাপ সময়েও তোর পাশে এসে দাঁড়িয়েছে। ওর এত টাকা ক্ষতি হওয়ার পরও তোর কাছ থেকে একটা টাকাও নেয়নি। ঠিক আছে, তাহলে তোর এখন বাড়ির দিকে যা। আর শুভেন্দু, এর পরের বার আর এ কাজ করিস না, ঠিক আছে?